ওকে, তাহলে আমাদের বললো যে সিম্পল র্যান্ডম স্যাম্পলের তুলনায় আদার্স যে স্যাম্পলিং মেথড গুলো আছে সেই মেথড গুলোর সাথে স্ট্যান্ডার্ড এররের যে রিলেশনশিপ সেটাকেই বলা হয়েছে কি ডিজাইন ইফেক্ট। ঠিক আছে, ফর দ্য সেম স্যাম্পল সাইজ stratified random sample provides less standard error than for the simple random sample। বলছে যে আমরা যদি সেম সংখ্যক স্যাম্পল নেই, স্যাম্পল সাইজ সেম হলে আমাদের স্যাম্পল সাইজটা যদি সেম হয় তাহলে স্ট্যান্ডার্ড এররের পরিমাণটা কম হয় স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে কম্পেয়ার উইথ দ্য সিম্পল র্যান্ডম স্যাম্পল। সিম্পল র্যান্ডম স্যাম্পলের তুলনায় স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলে স্যাম্পলিং এরর বা স্ট্যান্ডার্ড এররের পরিমাণটা কম হয়। স্ট্যান্ডার্ড এররের পরিমাণ কম হওয়ার অর্থ হচ্ছে আমরা যেই এস্টিমেটটা বের করতে চাই সেই এস্টিমেটটা ততটা পারফেক্ট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এররটা ততটা স্ট্যান্ডার্ড এরর কম হওয়ার অর্থ হচ্ছে যে আমরা যে এস্টিমেটটা বের করতে চাই, যেমন আমরা প্রপোর্শন বের করতে চাই, আমরা পার্সেন্টেজ বের করতে চাই, আমরা এভারেজ বের করতে চাই, আমরা মিডিয়ান বের করতে চাই, এটা স্ট্যান্ডার্ড এরর কম হওয়ার অর্থ হচ্ছে আমি যেরকম চাচ্ছি ওর খুব কাছাকাছি আসবে। আর যদি স্ট্যান্ডার্ড এরর বেশি হয় তাহলে হচ্ছে যে আমি যেরকম যে রেজাল্টটা চাচ্ছি সেই রেজাল্ট থেকে আমার রেজাল্টটা অনেক দূরে। ক্লিয়ার? হ্যালো, কথা বলা লাগবে, কথা না বললে তো জি স্যার, ক্লিয়ার। স্যার একটা এক্সাম্পল দেওয়া যাবে? একটা এক্সাম্পল দেওয়া যাবে, যাবে না কেন? মনে করো আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ এভারেজ বের করছি, সেই এভারেজটা পেয়েছি হচ্ছে যে x বার ইকুয়াল টু হচ্ছে যে তোমার আমাদের ক্লাসের স্টুডেন্টদের এভারেজ বয়স হচ্ছে যে 23 বছর। ঠিক আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পল আমার ক্লাসে স্টুডেন্ট আছে হচ্ছে যে 33 জন, কিন্তু আমরা স্যাম্পল নিয়ে যখন কাজ করছি আমরা স্যাম্পল নিয়েছি হচ্ছে যে স্যাম্পল সাইজ ছিল হচ্ছে যে 10। ঠিক আছে, স্যাম্পল সাইজ নিয়েছি কয়টা? 10 জন কি স্টাডি করছি, আমার ক্লাসের স্টুডেন্টদের এভারেজ বয়স হচ্ছে 23 বছর। প্লাস সাথে সাথে স্ট্যান্ডার্ড এরর বের করছি, স্ট্যান্ডার্ড এরর অফ x বার এটা বের করছি। এটা পেয়েছি হচ্ছে যে মনে করো প্লাস মাইনাস 1.0। ক্লিয়ার? আর স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর জন্য x বার বের করেছি, সেই x বারটা হচ্ছে এরকম, সেটা আসছে হচ্ছে যে তোমার 22.5 প্লাস স্ট্যান্ডার্ড এরর অফ x বার এটা আসছে 0.50 প্লাস মাইনাস 0.50। স্যার এই দুইটারই স্যাম্পল সাইজ সেম থাকবে? স্যাম্পল সাইজ হচ্ছে যে সমান 10। ঠিক আছে, এখন কার স্ট্যান্ডার্ড এরর কম? কোন মেথডের জন্য স্ট্যান্ডার্ড এরর কম আসছে? স্যার সেকেন্ডটার। সেকেন্ড স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে হচ্ছে যে স্ট্যান্ডার্ড এররটা কম আসছে। ঠিক আছে, এই যে বলছে ফর দা সেম স্যাম্পল সাইজ stratified random sample provides less standard error than the simple random sample। simple random sample এর তুলনায় stratified random sample এর স্ট্যান্ডার্ড এররটা কম আসছে। তার মানে আমরা এই যে এভারেজটা পেয়েছি এই এভারেজটা হচ্ছে মোর রিলায়েবল দ্যান দিস। ক্লিয়ার?
এই এভারেজের তুলনায় এই এভারেজটা বেশি রিলায়েবল, যেহেতু এই স্ট্যান্ডার্ড এররটা কম। ক্লিয়ার কিনা? Yes, sir. এটার স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 1, এর স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 0.5, তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর ছোট। মানে স্ট্যান্ডার্ড এরর যেটা ছোট সেই এভারেজটা হচ্ছে মোর রিলায়েবল। ঠিক আছে? তাহলে আমরা এই ডিজাইন ইফেক্ট সেটাই নির্ধারণ করে যে আমরা কতগুলো বড় বা কতটুকু স্যাম্পল নিব, সেটা আমরা যাচাই করতে পারি স্ট্যান্ডার্ড এরর জানার মাধ্যমে। স্ট্যান্ডার্ড এরর দিয়ে ডিজাইন ইফেক্ট বের করার ফর্মুলা আছে, আমরা এখানে আর অত কিছু করব না, জাস্ট ডেফিনেশনটাই পড়ালাম। স্যার এখানে কমপ্লেক্স স্যাম্পল ডিজাইন বলতে কি বোঝাচ্ছিল? কমপ্লেক্স স্যাম্পল ডিজাইন বলতে কি বোঝাচ্ছিল? আদার দ্যান সিম্পল র্যান্ডম স্যাম্পল। সিম্পল মানে সরল, সিম্পলের ছাড়া বাকি যেগুলো আছে সবগুলাই কমপ্লেক্স। ক্লিয়ার? Yes, sir. আদার মেথডস গুলো কি কি আছে? স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পল, ক্লাস্টার স্যাম্পল, এগুলাকে বলা হয়েছে যে কমপ্লেক্স স্যাম্পল ডিজাইন। আর সিম্পলটাকে তো সিম্পলই বলছে। এখন স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, আমরা পপুলেশন থেকে স্যাম্পল সিলেক্ট করি। পপুলেশন থেকে স্যাম্পল সিলেক্ট করি। এখন এই পপুলেশন থেকে যখন স্যাম্পল সিলেক্ট করি, এই স্যাম্পল সাইজটা কতটুকু হবে? আমার ইচ্ছে মতো হবে নাকি কিছু রুলস ফলো করবে? ঠিক আছে? এই দেখো, we are familiar with the different methods on how to draw a sample from a specific population. কোন একটা নির্দিষ্ট পপুলেশন থেকে কতটা কিভাবে স্যাম্পল নিব সেটা আমরা জানি। এখন হচ্ছে যে আমাদের the population may be known or unknown, but the researcher has to draw conclusion on the basis of the sample. পপুলেশন তার ওই রিসার্চারের জানা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তাকে স্যাম্পলের বেসিসে সিদ্ধান্তে উপনীত হইতে হবে। ঠিক তো? এখন স্যাম্পলের বেসিসে যদি সিদ্ধান্তে উপনীত হইতে, এখন আমি স্যাম্পলটা কত বড় নিব? হাউ বিগ শুড বি দ্য স্যাম্পল? স্যাম্পল কত বড় হবে? ঠিক আছে? হাউ স্মল ক্যান উই অ্যালাউ টু বি? অথবা কত বড় নিব অথবা কত ছোট হবে, এটার জন্য আমাদের কিছু রুলস আছে। ঠিক আছে? কিছু রুলস আছে। স্যাম্পল সাইজ খুব বেশি বড় হওয়া ঠিক না, আবার খুব বেশি ছোট হওয়াটাও ওয়াইজ না। ঠিক আছে? A more relevant issue is how to judge whether the sample size is adequate in relation to the goals of the study. আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার যে স্ট্যাটিস্টিক্সটা, যে ক্যারেক্টারিস্টিক্সটা জানা, সেটা যদি পারফেক্টলি ডিটারমিন করতে না পারি, আমি এই কস্ট মিনিমাইজ করতে গিয়ে স্যাম্পল সাইজ ছোট করে ফেলছি, তাহলেও আমার সমস্যা। এই কারণে বলছে স্যাম্পল সাইজ শুড বি অপটিমাম। খুব বেশি বড় হওয়াও ঠিক না, আর খুব বেশি ছোট হওয়াটাও ঠিক না। ক্লিয়ার? এখন এই স্যাম্পল সাইজ কতটুকু বড় হবে বা কতটুকু ছোট হবে সেটা ডিটারমিন করার ওয়ে আছে। কেস 1 হচ্ছে যে আমরা যদি স্যাম্পল সাইজ ডিটারমিন করব, স্যাম্পল সাইজ ডিটারমিন করার কেস 1 মানে হচ্ছে ফর্মুলা 1। ফর্মুলা 1 n equal to sample size, z square standard deviation square divided by d square। এখন এই প্রত্যেকটার ইলাবোরেশন এখানে দেওয়া আছে। n দ্বারা বোঝানো হয় স্যাম্পল সাইজ, z দ্বারা বোঝানো হয় স্ট্যান্ডার্ড নরমাল ভ্যালু। এটা হচ্ছে যে আমরা টেবিল থেকে বের করতে পারবো। সাধারণত যদি আমরা 95% কারেক্ট রেজাল্ট চাই, তাহলে z এর মান হবে 1.96। যদি 99% কারেক্ট রেজাল্ট চাই, তাহলে হচ্ছে যে z এর মান হবে 2.58। ঠিক আছে? যদি আমি 90% কারেক্ট রেজাল্ট চাই, তাহলে z এর মান হবে 1.645। ক্লিয়ার? আর স্ট্যান্ডার্ড এরর এটা হচ্ছে সাধারণত কোশ্চেনে দেওয়া থাকে, আর যদি কখনো দেওয়া না থাকে তাহলে এটাকে অ্যাজিউম করে নিতে হয়, কোনো স্টাডি থেকে সেটাকে অ্যাজিউম করে নিতে হয়। অ্যাজিউম টু বি নোন ফ্রম দ্য প্রায়র সার্ভে অর ক্যান বি গেস অর আদার পাবলিশড স্টাডিজ। এই সেম জিনিসের উপর আদার্স কোনো যদি রিসার্চ আর্টিকেল থাকে, ওই রিসার্চ আর্টিকেলের ডেটা কালেকশন ডেটা থেকে
স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে এটাকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে আমরা কনসিডার করে নিই, যেহেতু আমার কাছে কোনো ডেটা নাই। সো প্রিভিয়াসলি কেউ যদি এই বিষয় নিয়ে কাজ করে তাদের স্টাডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসেবে কনসিডার করি। আর হচ্ছে ডি হচ্ছে প্রিসিশন রেঞ্জ। আমি এই প্রিসিশন রেঞ্জ হচ্ছে যে আমি ম্যাক্সিমাম কত পার্সেন্ট এররকে অ্যালাউ করব, এটাকে বলছি প্রিসিশন রেঞ্জ, ডি স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে যে স্যাম্পল সাইজ। দেখো বলছে দি ফর্মুলা ফর ডিটারমিনিং দ্য স্যাম্পল সাইজ ইন দ্য কেস অফ টেস্টিং পপুলেশন মিন। যেই ক্ষেত্রে আমি পপুলেশন মিনটাকে মেজার করতে চাই, কোনটাকে মেজার করতে চাই? পপুলেশনের এভারেজ, পপুলেশনের এভারেজকে মেজার করতে চাই। মনে করো আমরা কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিয়েছি যে আমি স্যাম্পল স্টাডি করে আমার ক্লাসে 23 জন স্টুডেন্ট আছে, আমার ক্লাসে 22 জন স্টুডেন্ট আছে, 22 জন স্টুডেন্টকে স্টাডি করব না, আমি হয়তো 7-8 জন স্টুডেন্টকে স্টাডি করে এই স্টুডেন্টদের কি সম্পর্কে, এই স্টুডেন্টদের এজ সম্পর্কে, এভারেজ এজ সম্পর্কে জানতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমার স্যাম্পল সাইজটা কেমন হওয়া উচিত, স্যাম্পল সাইজটা কেমন হওয়া উচিত, সেই ফর্মুলাটা হবে এটা, n equal to z square standard deviation square divided by d square। d মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল এরর, প্রিসিশন যাকে বলে, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল এরর। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, দেখো। A researcher wants the estimate to be 5 plus minus 5 of the true population bill, and he or she wishes to be 95% confident it will contain the true population mean. Also assume that early studies have demonstrated that the standard deviation to be around 15. এখন বলছে what should be the required sample size? required sample size কেমন হওয়া উচিত? মানে হচ্ছে এখানে বলছে স্ট্যান্ডার্ড এরর দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কত, এই যে স্যার 15। studies have demonstrated the standard deviation to be around 15, 15 around plus minus 15 আর কি। আর ওই যে আমরা বলছিলাম যে কত পার্সেন্ট কনফিডেন্স লেভেল, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কত পার্সেন্ট আমি ইয়া চাই, এই যে 95% এ যদি আমি পারফেক্ট রেজাল্ট চাই তাহলে z এর মানটা কত হবে? স্যার 1.96। 1.96। তাহলে এখানেও বলে দিছে 95% কনফিডেন্ট ইন্টারভ্যাল, তার মানে z এর মানটা কত আসবে? 1.96। 1.96। আর রিসার্চার ওয়ান্টস টু এস্টিমেট টু বি, কাজে রেজাল্টটা সে পাবে, সেই রেজাল্টটা সে কত হচ্ছে আরো অ্যালাউ করবে। স্যার প্লাস মাইনাস লিখলো কেন স্যার? কারণ হচ্ছে তোমার প্লাস ইয়েটা তুমি যেটা এস্টিমেট করছো এটা যদি আন্ডার এস্টিমেট হয় তাহলে মাইনাস হবে, ওভার এস্টিমেট হয় তাহলে প্লাস হবে। ওকে স্যার। বুঝছো কিনা? তুমি যদি কোনো কিছু বলো অ্যারাউন্ড 5 হইলে সেটা 4.5 হইতে পারে, আবার 5.5 হইতে পারে, ঠিক না? আমি যদি বলি অ্যারাউন্ড 5 এর কাছাকাছি তাহলে সেটা 4.5 হতে পারে, আবার 5.5 হতে পারে, তাহলে এটা কি 5 এর কাছাকাছি না? জি স্যার। এটা এই প্লাস মাইনাস এই কারণে হয়, প্লাস দিও। স্যার z এর ভ্যালুটা বের করছে কিভাবে? z এর ভ্যালুটা হচ্ছে টেবিল থেকে। ওকে স্যার। আমরা এই যে বললাম কিছুক্ষণ আগে যে z এর ভ্যালুটা তিন ভাবে আমরা বের করতে পারি। যদি আমি 99% পারফেক্ট রেজাল্ট চাই, আমার কথার মাঝে যে আমি 100% শিওর আমার এখানে কোনো ভুল নাই, তখন z এর মান হবে কত? একরকম। যখন আমি বলি 99% শিওর, 99% শিওর, সেই ক্ষেত্রে আমার z এর মানটা হবে 2.58। ঠিক আছে? জি স্যার। যখন আমি বলবো যে আমি 90% শিওর, তখন z এর মানটা হবে 1.645। ক্লিয়ার? এই ভ্যালুগুলো মনে রাখিও। এটা তো এমনিতে z টেবিলটা থাকে যে ওইখানে তো সবগুলো দেওয়া থাকে। হ্যাঁ, z টেবিলটা থাকে, ওটাতে সবগুলো দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার।
তাহলে এখন আমাদের এখানে দেখো কি কি জিনিস পাইলাম, জেড এর মান পাইছি কত, 1.96 1.9, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি কত, 15 15, রাইট। আর ডি পাইছি কত, স্যার ডি কত স্যার ভুলে গেছি। স্যার 5 around 5 plus minus 5 ডি হচ্ছে 5। ঠিক আছে, যেহেতু স্কয়ার আছে প্লাস মাইনাসের কোনো কাজ নাই, একই আসবে। তাহলে z ইকুয়াল টু 1.96, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু 15, আর d ইকুয়াল টু 1, d ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমার স্যাম্পল সাইজটা কেমন হওয়া উচিত, আমার স্যাম্পল সাইজটা হবে z স্কয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার ইকুয়াল টু আসছে 34.57 which is 35। তাহলে এরকম যদি আমি একটা স্টাডি চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার স্যাম্পল সাইজ 35 হইলেই হয়ে যাবে। স্যার আমরা স্ট্যান্ডার্ডাইজ যে ভ্যালুটা সেটা আমরা 95% থাকলে 1.96 নিব। হ্যাঁ, 95% হইলে 1.96, এরপরে হচ্ছে যে 99% হইলে 2.58, লিখে রাখো সাইড নোট। 99% হইলে 2.58, আর 90% হইলে 1.645। ক্লিয়ার? স্যার কি বললেন? আর বলবো না। The owner of a shopping mall wants to estimate the mean length of time shoppers spend in the mall. শপিং মলে গিয়ে যারা শপিং করতে আসে তারা গড়ে কত সময় ব্যয় করে শপিং মলে থাকে, সেটা এস্টিমেট করতে চায় কে, শপিং মলের অথরিটিরা। ঠিক আছে, ওনার অফ দা শপিং মল, জি স্যার। যমুনা ফিউচার পার্ক অথবা হচ্ছে যে তোমার বসুন্ধরা, এগুলো হচ্ছে যে বড় বড় শপিং মল। এখানে গিয়ে মানুষ অনেকে ঘুরতেও যায়, অনেকে কিনতেও যায়। ঠিক তো? এখন বলছে এরা যে আসে কিনতে, এরা গড়ে কতক্ষণ সময় স্পেন্ড করে। he wants the estimate to be within 5 minutes of the true mean time. সে যে অরিজিনালি মানুষ যে পরিমাণ সময় স্পেন্ড করে তার প্রাক্কলিত মানটা 5 মিনিট কম বেশি হইতে পারবে। কত মিনিট? অ্যাকচুয়ালি যদি 1 ঘন্টা, যদি গড়ে মানুষ 1 ঘন্টা বা 60 মিনিট যদি সে কি করে স্পেন্ড করে, ছোটই ধরে নিলাম, তাহলে আমার এক্স বারটা যদি 55 মিনিট হয় বা 1 ঘন্টা 5 মিনিট হয়, 65 মিনিট হয়, তাহলে এটাকে আমি কি করব, বলবো হ্যাঁ ঠিক আছে, আমার এস্টিমেশনটা ঠিক আছে। মাত্র কতটুকু চেঞ্জ হয়েছে, 5 মিনিট এদিক সেদিক হয়েছে, 30 মিনিট 40 মিনিট এদিক সেদিক হয়নি। বুঝাইতে পারছি কথা? মনে করো আমার রেজাল্টটা যদি হয় 55 অথবা 65, তাহলে আমি কি বলবো, আমার রেজাল্টটা মোটামুটি ঠিক আছে, কারণ আমায় 5 মিনিট এদিক সেদিক হইতেই পারে। ঠিক কি না? জি স্যার। এই 5 মিনিট, এই 5টা কি, 5টা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল এরর, সেটা হচ্ছে ডি। এটা হচ্ছে ডি, কি বলছি, +-5 within 5 মানে +-5। ঠিক আছে? জি স্যার। আবার ডেভিয়েশন দেওয়া আছে, এসডি কত দেওয়া আছে, এসডি কত দেওয়া আছে, স্যার বড় 20 কত দেওয়া আছে, 20 20, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 20। ওকে, ঠিক আছে? আর জেড এর মানটা জানা নাই, জেড এর মানটা বের করতে হবে, জেড এর মানটা কত হবে। ঠিক আছে, জেড এর মানটা মনে হয় 2 পয়েন্ট কত যেন, দেখি আমার মনে নাই। জেড এর মানটা
স্যার জেড টেবিল থেকে জেড এর মানটা বের করে আরেকবার একটু দেখাবেন, আমরা তো অনেক আগে করছি। z এর মানটা হচ্ছে 2.33। যখন 98% ইয়ে থাকবে তাহলে সেই ক্ষেত্রে z এর মান হবে 2.33 আর আমরা বলছি যখন 98% হয় তখন কত, সরি 99% তখন কত বলছি, 2.58 2.58 10% এর ক্ষেত্রে 2.58, 98% এর ক্ষেত্রে 2.33 আর 95% এর ক্ষেত্রে 1.96 আর 90% এর ক্ষেত্রে 1.645। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এই যে আমাদের তিনটা ভ্যালু দেওয়া দরকার, জানা দরকার, তিনটে ভ্যালুই আমার এখানে আছে। ঠিক আছে, এখন আমার হচ্ছে যে এই ভ্যালুগুলোকে শুধু ফর্মুলায় বসাই দিতে হবে। এই ভ্যালুগুলো যদি আমরা ফর্মুলায় বসাই দেই তাহলে আমার ক্যালকুলেশন হয়ে যাবে। ক্যালকুলেশন করো তো দেখি তোমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা সেটা দেখি। ক্যালকুলেশনটা তোমরা ঠিকমতো করো কিনা সেটা একটু। স্যার 86.86 86.83 তার মানে 87, ঠিক কি না? তার মানে আমরা এটাকে বলতে পারি কত, 87। ঠিক আছে, তাহলে আমার স্যাম্পল সাইজ হওয়া দরকার হচ্ছে 87। 87 হইলেই হবে। এই যে দেখো 87, ঠিক আছে। What should be the sample size? What should be the sample size necessary to estimate the population mean at 95% confidence with the sampling error 5 and the standard deviation equal to 20? ঠিক আছে, স্যাম্পল সাইজ কত হবে করবো এটা বাসায়। আমরা কেস 2 তে যাই, যাব কেস 2। আগের কোশ্চেনে ছিল when you want to estimate population mean, আর এখানে হচ্ছে want to estimate population proportion বা পার্সেন্টেজ। প্রপোর্শন কে বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি কে 100 দিয়ে গুণ করলে সেটা পার্সেন্টেজে কনভার্ট হয়, জানো কিনা? মনে করো কোন একটা প্রপোর্শন পাইছে হচ্ছে যে 0.25, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে কত, 25%, ঠিক না? জি স্যার। প্রপোর্শন। প্রপোর্শন বানানো বলছিল, ঠিক আছে। তাহলে প্রপোর্শনের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম, n equal to z square p into 1 minus p divided by d square। এখানেও ঠিক z square এবং d square একই, শুধু p এবং 1 minus p এটা হচ্ছে যে ডিফারেন্ট। p হচ্ছে যে কোশ্চেনের ভিতরে মেনশন করা থাকবে, এস্টিমেটটা বলা থাকবে। ওখানে যেরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা ছিল, এখানে হচ্ছে প্রপোর্শন বলা থাকবে, ঠিক আছে। তাহলে আমার n এর মান, n হচ্ছে স্যাম্পল সাইজ, z হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ভ্যালু, আলফা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, শুধু p টা হচ্ছে এস্টিমেট রেট আর d হচ্ছে প্রিসিশন রেঞ্জ বা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল এরর। এখানে একটা एग्जांपल দেখো, let us assume that a political party wants to conduct a poll to estimate the percentage of voting for the party within 5% point, and that the party wishes to be 95% confident of the result. Also assuming that the percentage of voting for the party is believed to be 35%, what percent is appropriate in this sample size? What sample is appropriate in these cases? মনে করো আগামী 2021 সালে
2021 সাল তো এখন 2024 সালে ইলেকশন হবে, ঠিক আছে? 2024 সালে ইলেকশন হবে স্যার। এখন পার্টির লোকজন, মনে করো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, অনেকগুলো দল আছে না? তাহলে এই দলগুলো তাদের নিজেদের ভোট ব্যাংক কতটুকু আছে সেটা যাচাই করার জন্য তারা একটা কি করতে চায়, তারা একটা সার্ভে করতে চায়, ঠিক আছে? তো প্রিভিয়াস স্টাডি থেকে বোঝা গেছে যে তারা আওয়ামী লীগ 35% ভোট পাইছে, ঠিক আছে? মানে হচ্ছে যখন ফেয়ার ইলেকশন হয়েছে, মনে করো 2008 সাল, 2014 সাল, 2019 সাল, এগুলোকে তো ইলেকশন বলে না, এগুলোকে আমরা বাদ দিয়ে রাখলাম। একবারে যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছিল তখন ওরা আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পাইছে, বিএনপি কত পার্সেন্ট ভোট পাইছে, জাতীয় পার্টি কত পার্সেন্ট ভোট পাইছে, সিপিপি কত পার্সেন্ট ভোট পাইছে, জাসদ কত পার্সেন্ট ভোট পাইছে, এই সব ভোট দেওয়া আছে কোথায়? নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আছে না? কে কত পার্সেন্ট ভোট পাইছে তার রেজাল্টটা দেওয়া আছে। তাহলে মনে করো যে যারা নির্বাচন এই সার্ভেটা করতে চায়, তারা জানে যে তারা হচ্ছে যে আগের বারে 35% ভোট পাইছে। ক্লিয়ার? কত পার্সেন্ট ভোট পাইছে? স্যার 35%। তাহলে এখানে পি এর মান হবে 0.35, পি এর মান হবে 0.35 আর 95% কনফিডেন্স ইন্টারভাল, তাহলে জেড এর মান কত আসবে? 95% কনফিডেন্স, তাহলে Z 1.96 1.96। আর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল এরর কত পার্সেন্ট? 5% স্যার। 5%। তার মানে ডি এর মান কত আসবে? তার মানে ডি এর মান কত আসবে? স্যার 0.05। 4.05 না চলে তাহলে ক্লাস 0.05 না, মোবাইল একটু বন্ধ হয়ে যাবে বাবা। 0.05। তাহলে দেখো that equal to 1.96, এর মান হবে 0.35, এর মান আসবে প্লাস মাইনাস 0.05। আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি n equal to z square p into 1 minus p divided by d square। এখন p এর মান যদি আমি জানি 0.35, তাহলে 1 minus p কত হবে? p এর মান যদি আমি জানি 0.35, তাহলে 1 minus p কত হবে? 1 minus 0.65 0.68 হবে না? জি স্যার। হবে। তাহলে এখানে আমরা এই 0.65 লিখছি, ঠিক আছে? তাহলে 1.96 হোল স্কয়ার 0.35 0.65 ডিভাইডেড বাই ডি স্কয়ার, ডি স্কয়ার মানে যে 0.05 স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে দেখো তো 350 আসে কিনা, চেক করে দেখো। এতক্ষণ লেগেছে কেন? 350 হয়? স্যার 349.5 350 হ্যাঁ স্যার। ঠিক আছে, তার মানে এরকম একটা নির্বাচনী যদি করতে চাই, তাহলে কোন একটা আসনে যদি আমি এরকম পোল করতে চাই, তাহলে 350টা স্যাম্পল নিয়ে সার্ভে করলেই হবে, ঠিক আছে? 300 স্যাম্পল সাইজ 350 নিয়ে সার্ভে করলেই হবে। আমার ইচ্ছা মতো নিব না, আমি কেমন রেজাল্ট চাই তার উপর ভিত্তি করেই কিন্তু আমার স্যাম্পল সাইজ বড় বা ছোট হয়। তুমি যদি এখানে 95% না বলে 99% বলতা, তাহলে স্যাম্পল সাইজ কিন্তু বড় হয়ে যেত। কারণ 1.96 আর 2.58 দুইটা অনেক বড় নাম্বার না। 1.96 এর চাইতে 2.58 হচ্ছে যে 1.60 বেশি, ঠিক না? 0.60 বেশি, 0.62, ঠিক আছে?
2.58 হলে তো 0.62 হয় বেশি, তাহলে 0.62 কে স্কয়ার করলে তো আরো বড় হবে, এই কারণে স্যাম্পল সাইজ বড় হবে। বুঝতে পারতেছো? হ্যালো, জি স্যার। এই এক্সারসাইজ গুলো করবা তোমরা। এক্সাম্পল এক্সারসাইজ, এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, এগুলো করবে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল এক্সারসাইজ। স্যার ঈদের আগে তো আজকে এটা আমাদের লাস্ট ক্লাস, তাই না? সরি, ঈদের আগে তো আজকে আমাদের এটা লাস্ট ক্লাস। কবে থেকে ঈদের বন্ধ? স্যার নেক্সট স্যাটারডে থেকে। নেক্সট স্যাটারডে থেকেই বন্ধ? জি স্যার। Sure. হুম, স্যার একাডেমিক ক্যালেন্ডারে তো সেটাই বলবো। আচ্ছা, একাডেমিক ক্যালেন্ডার আমি দেখিনি, দেখি কি হয়। 17 থেকে 26। 17 থেকে 26। আমরা একটা ক্লাস অতিরিক্ত নিব, যেহেতু আমরা লাস্ট ক্লাসটা নিতে পারিনি, আমরা একদিন একটা ক্লাস নিব। সেটা আজকে কি বার? মঙ্গলবার। স্যার আজকে সোমবার। আজকে সোমবার, আমরা বুধবারে নিতে পারি যদি তোমরা চাও। ঠিক আছে, অথবা কালকেও নেওয়া যেতে পারে। কালকে হচ্ছে আমার 12টার দিকে যে ক্লাসটা, ওই ক্লাসটার স্টুডেন্টের পরীক্ষা তো হয়নি এখনো, ওদের ক্লাস নিতে পারবো, এই সময়টাতে ক্লাস নিতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমরা অনেক সময় কনফিডেন্স ইন্টারভাল বের করতে হয়। বলছে সাপোজ দ্যাট উই ওয়ান্ট টু এস্টিমেট দ্য পপুলেশন প্রপোর্শন অফ ফ্যামিলিজ ইন আ টাউন হুইচ হ্যাভ 2 or more চিলড্রেন। আমরা শহরে যারা বাস করে এমন ফ্যামিলি গুলোর বের করতে চাই যাদের ফ্যামিলিতে 2 অথবা 2 এর অধিক বাচ্চা আছে। ঠিক আছে, suppose we want to estimate the proportion of families having 2 or more children. A random sample of 144 families has been chosen and 48 have 2 or more children. 144টা ফ্যামিলির ভিতরে 48টা ফ্যামিলিতেই কি পাওয়া গেছে? 48টা ফ্যামিলিতে পাওয়া গেছে 2 অথবা 2 এর অধিক চিলড্রেন। এখন বলছে সেট আপ এ 95% কনফিডেন্স ইন্টারভাল to estimate the population proportion of families having 2 or more children. মানে হচ্ছে আমার লোয়ার লিমিটটা এই সেট আপ কনফিডেন্স ইন্টারভাল বলছে। কনফিডেন্স ইন্টারভাল অর্থ হচ্ছে যে আমার লোয়ার লিমিটটা বলতে হবে, আপার লিমিটটা বলতে হবে। ঠিক আছে, লোয়ার লিমিটটা বলতে হবে এবং আপার লিমিটটা বলা লাগবে। তাহলে আমাদের এখানে কি কি জিনিস দেওয়া আছে? স্যাম্পলিং প্রপোর্শনটা জানা নাই, প্রপোর্শনটা আমরা বের করব। যেহেতু 144টার ভিতরে কয়টা ফ্যামিলিতে পাওয়া গেছে 2 অথবা 2 এর অধিক চিলড্রেন? 48টা। তাহলে আমরা প্রপোর্শন বের করতে পারবো। প্রপোর্শন p হবে 48 ডিভাইডেড বাই n। 48 মানে হচ্ছে যে x ডিভাইডেড বাই n, মানে 48 ডিভাইডেড বাই 144, তার মানে 1/3। এটা আসতেছে কত? 0.33, ঠিক না? হয় কি না? জি স্যার। আর n এর মান হচ্ছে যে 144, z এর মান হবে কত পার্সেন্ট কনফিডেন্ট? 95% কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলছে, তার মানে z এর মান আসবে 1.96। ঠিক আছে, তাহলে আমাদের কনফিডেন্স ইন্টারভাল বের করার ফর্মুলা হচ্ছে এরকম: p ± z alpha by 2 into √of pq by n। pq q না লিখে 1 - p আমরা লিখতে পারি। ঠিক আছে, তার মানে p এর মান হচ্ছে 1/3 প্লাস মাইনাস 1.96, √of p এর মান হচ্ছে 1/3, q এর মান হচ্ছে q বা এই যে p এর মান যদি 1/3 হয়, p এর মান যদি আমার 1/3 হয়, তাহলে 1 - p এটা সমান কত আসবে? 1 - 0.67 1/3, এটা কত আসে? 2/3 হয় না? 2/3 হয়। লসাগু যদি 3 নেই, তাহলে
3 minus 1 equal to কত 2, তার মানে 2/3। ঠিক আছে কিনা? জি স্যার। তার মানে ওই আমরা p এই কোন কোন বইতে 1 minus p এর পরিবর্তে এটাকে q লিখে, বুঝতে পারছো? কোন কোন বইতে 1 minus p এর পরিবর্তে এটাকে q লিখে, এখানে আমরা q লিখছি। তাহলে ডিভাইডেড বাই n, তার মানে আমরা যে 95% শিওর যে 95% শিওর যে আমার তোমার সর্বনিম্ন ভ্যালুটা হবে, যে প্রবাবিলিটিটা কোন একটা ফ্যামিলিতে 2 অথবা 2 এর অধিক বাচ্চা হবে, তার সর্বনিম্ন সম্ভাবনা হচ্ছে 25%। আর সর্বোচ্চ সম্ভাবনা কত পার্সেন্ট? সর্বোচ্চ সম্ভাবনা কত পার্সেন্ট? 41%। এই যে দেখছো, এটাকে 100 দিয়ে গুণ করলে তো পার্সেন্টেজ পাওয়া যায়। তার মানে 25.6% সম্ভাবনা হচ্ছে যে কি 2 অথবা 2 এর অধিক ফ্যামিলিতে 2 অথবা 2 এর অধিক বাচ্চা পাওয়া যাবে এমন ফ্যামিলির সংখ্যা। আর সর্বোচ্চ কত পার্সেন্ট? 41%। 141% ফ্যামিলিতে, তার মানে সর্বনিম্ন হইলে এত হইতে পারবে আর সর্বোচ্চ হইলে এত হতে পারবে। আমরা অনেক সময় বলি না যে আমরা এই কনফিডেন্স লেভেলটা হচ্ছে এত, এর মধ্যে হবে। আমরা বলি না সর্বনিম্ন, তুমি পরীক্ষা দিয়ে এসে বলো যে 20 এর নিচে পাবো না, আবার 25 এর উপরেও পাবো না, বলো না তোমরা অনেক সময়? হ্যালো, জি স্যার। এটাই হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল, যে তুমি পরীক্ষা দিয়ে তোমার কতটা কনফিডেন্স যে তুমি কত মার্কস পাইতে পারো সেই সম্পর্কে একটা কি করো, প্রেডিক্ট করো, ফোরকাস্ট করো যে আমি 20 এর নিচে পাবো না, যে পরীক্ষা দিয়েছি তা 20 এর নিচে পাবো না, আবার 25 এর উপরেও পাবো না, কারণ ওরকম একেবারে 25 এর উপরে 28 29 পাবো ওরকম ভালো পরীক্ষাও আমি দেই নাই। তা আমাদেরও এরকম যে কোন একটা ফ্যামিলিতে 2 অথবা 2 এর অধিক বাচ্চা পাওয়ার সম্ভাবনা, সর্বনিম্ন সম্ভাবনা কত পার্সেন্ট? 25.6%। আর সর্বোচ্চ কত পার্সেন্ট? 41%। ক্লিয়ার? অনেক সময় এরকম কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলে, তাহলে আমরা কি বলতে পারি? hence population proportion of families who have been more than 2 children is likely to be between this and this, মানে হচ্ছে 2 অথবা 2 এর অধিক চিলড্রেন পাওয়ার সম্ভাবনা হচ্ছে যে এত থেকে এতর মধ্যে হবে, এর বাইরে হবে না। ক্লিয়ার? স্যার ম্যাথটা বুঝি নাই, ক্যালকুলেশনটা কিভাবে হইছে এটা বুঝি নাই। এখানে ফর্মুলা বলা আছে তোমার, এই যে ফর্মুলাটাতে এটা কনফিডেন্স ইন্টারভাল বের করার ফর্মুলাটা হচ্ছে এটা, কনফিডেন্স ইন্টারভাল ইকুয়াল টু প্রপোর্শন প্লাস z আলফা বাই 2 ইনটু রুট ওভার অফ pq বাই n। শুধুমাত্র তুমি z এর মান বসাবা, p এর মান বসাবা, q এর মান বসাবা, n এর মান বসাবা, তাহলে তুমি কনফিডেন্স ইন্টারভাল পেয়ে যাবে। এখন এটা ইন্টারপ্রিটেশনটা নিচে লিখছে যে আমরা যদি 144টা ফ্যামিলিকে সার্ভে করি, 144টা ফ্যামিলিকে সার্ভে করলে তাহলে 2 অথবা 2 এর অধিক ফ্যামিলি পাবো, তার সম্ভাবনা হচ্ছে সর্বনিম্ন সম্ভাবনা হচ্ছে 25.6%, আর সর্বোচ্চ সম্ভাবনা কত পার্সেন্ট? 41%। 41% এর বেশি ফ্যামিলি, 41% বেশি ফ্যামিলি পাওয়া যাবে না যেখানে 2 অথবা 2 এর অধিক বাচ্চা আছে। ঠিক আছে? তার মানে আমরা যেটা তোমাকে एग्जांपल দিয়ে বললাম যে তুমি পরীক্ষা দিয়ে আসছো, পরীক্ষা দিয়ে এসে বললা যে আমি সর্বনিম্ন 22 পাবো, সর্বোচ্চ 26 পাবো, এর বাইরে পাবো না। ঠিক আছে? এর বাইরে পাওয়ার চান্স আমার খুব কম। মোটামুটি অঙ্ক দেওয়ার দরকার, অঙ্ক যে তিনটা দিছি তিনটাই হইছে, সেটা আর কিছু রিটেন দিছিস তো সেখানে মানে 20-22 কম পাবো না আমি। আবার একটা কোশ্চেনের অর্ধেক দিতে পারিনি, তো আমি ইচ্ছে চাইলেও আমি 25 এর উপরে বা 26-27 এর উপরে পাবো, 26 এর উপরে পাবো। তাহলে এরকম তোমরা কি কনফিডেন্স বলো কিনা তোমরা পরীক্ষা দিয়ে বের হয়ে? বলো, অনেক সময় বলো যে আমি এর নিচে তো পাবোই না। লোয়ার লিমিটটাই বলার জন্য আমরা সাধারণত বলে থাকি, লোয়ার লিমিটটাই আমরা সাধারণত প্র্যাকটিস করি বলি, ঠিক না? বাসায় বসে প্র্যাকটিস করবা তাহলে বুঝবা। দোলা স্যার এটা দুইটা एग्जांपल আগে একটু যাবেন। সরি স্যার
স্লাইড নাম্বার 117 যাবেন একটু। ওটা আর এটা এক না, এটাতে হচ্ছে যে কনফিডেন্স ইন্টারভাল বের করতে হবে আর ওখানে বলছে স্যাম্পল সাইজ বের করতে হবে। এখানে স্যার ওখানে স্যার জেটের মানটা দেওয়া নেই, এটা বলতেছে যে কিভাবে বের হয়েছে এখানে। জেড এর মান দেওয়া নাই, জেড এর মান তো দেওয়া নাই, কে বলছে? স্যার 117 95% কনফিডেন্স ইন্টারভাল জেড দেওয়া আছে না? স্যার এটা না, 117 নাম্বার স্লাইড। এখানে ইয়েস স্যার এটা। যখন কখনো কোনো জায়গায় যদি কনফিডেন্স ইন্টারভাল দেওয়া না থাকে, কখনো কোনো প্রবলেমে যদি কনফিডেন্স ইন্টারভাল মেনশন করে দেওয়া না থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নেই যে কনফিডেন্স হচ্ছে 95%। আর 95% হলে কনফিডেন্স 95% হলে জেড এর মান কত হয়? 1.96। 1.96। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস মিডের আগে যে শীটটা দিয়েছি সেই শীটের মাঝেই পড়াটা ছিল, সেটার শীটটা দেওয়া লাগবে না, এটা আগে থেকে কালেক্ট করে নিবা, ঠিক আছে? জি স্যার। Methods and techniques of data collection. Methods and techniques of data collection. আমরা স্যাম্পলিং ডিজাইন শিখাইলাম, স্যাম্পল সাইজ ডিটারমিনেশনটা আমরা শিখলাম, কনফিডেন্স ইন্টারভাল কিভাবে বের করে সেটা আমরা শিখলাম। এখন আমাদের দরকার হচ্ছে ডেটা কালেকশন যে করব, ডেটা কালেকশনটা কিভাবে করব? পার্সোনাল ইন্টারভিউ মেথডে করব, নাকি টেলিফোন ইন্টারভিউ মেথডে করব, নাকি মেইল কোশ্চেনিয়ারি মেথডে করব, নাকি শিডিউল মেথডে করব, নাকি অবজারভেশন মেথডে করব? ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের এই জিনিসগুলো মেথডস অফ ডেটা কালেকশন। ডেটা আমরা দুই ভাবে কালেক্ট করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি ডেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটাটা আমরা সার্ভের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে কালেক্ট করি। আর সেকেন্ডারি ডেটাটা আমরা কিভাবে কালেক্ট করি? অন্য ব্যক্তিরা ডেটা কালেকশন করছে, তাদের ডেটাটা আমি রিকোয়েস্ট করে পারমিশন নিয়ে ইউজ করি, ঠিক না? ঠিক কি না? সেকেন্ডারি, মাধ্যমিক, প্রাইমারি। দেখো, primary data, those data which are collected for the first time and these are in original incorrect. এগুলো হচ্ছে অরিজিনাল, মানে হচ্ছে রেসপন্ডেন্ট থেকে ডিরেক্টলি ডেটাগুলা কালেক্ট করে। রেসপন্ডেন্ট থেকে রিসার্চার অথবা রিসার্চারের কোনো এজেন্ট বা প্রতিনিধি, রিসার্চারের প্রতিনিধি ডেটাটা কালেক্ট করে থাকে, ঠিক আছে? হ্যালো, শুনতেছ? জি স্যার, জি স্যার। সেকেন্ডারি ডেটাটার ডেফিনিশনটা বলে আসি, তারপরে আবার প্রাইমারি ডেটা কথা। Secondary data. Secondary data are those which have already been collected and analyzed by some other person for their own purposes and published. অন্য ব্যক্তি বা অন্য অর্গানাইজেশন তাদের প্রয়োজনে ডেটা কালেকশন করেছে, অ্যানালাইসিস করছে এবং পাবলিশ করছে, এবং সেই ডাটাটা আমি ইউজ করতে চাই।
সেই ডাটাটা আমি ইউজ করতে চাই, তাহলে সেই ডাটাটা আমার জন্য কি, সেই ডাটাটা আমার জন্য হচ্ছে সেকেন্ডারি ডাটা। মনে করো আনাস বা হচ্ছে যে কি বলে ওসামা আদনান একটা ডাটা কালেক্ট করছে, সেই ডাটাটা অন্যজন ইউজ করতে চায়, নিশান বা হচ্ছে যে তোমার গোলাম আজাদ এটা ইউজ করতে চায়, তাহলে গোলাম আজাদের জন্য এটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। আর এটা আজ থেকে 10 বছর পরেও যদি আনাস বা হচ্ছে যে আদনান যদি ইউজ করে, এটা তার জন্য অলওয়েজ কি, তার জন্য এটা সবসময় কি প্রাইমারি ডাটা। ঠিক আছে? A lot of secondary data is available in internet. ইন্টারনেটে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা খুব সহজে একটু পানি নিয়ে দিতে বলো। ঠিক আছে? A lot of secondary data is available. তুমি দেখো ওয়েবসাইট ভিজিট করো বিভিন্ন অর্গানাইজেশনের, সিপিডি। স্যার আমি তন্ময় বলতেছিলাম স্যার। বলো। স্যার আমার তো ওই যে এক্সাম চলতেছে স্যার, এই কারণে আপনি ক্লাস স্যার থাকতে পারতেছি না স্যার। আমার প্রেজেন্ট একটু দিবেন। জি স্যার। এক্সাম আছে তোমার? হ্যাঁ হ্যাঁ স্যার। যাও। আচ্ছা স্যার, স্যার প্রেজেন্ট একটু দিয়ে দেন স্যার। তন্ময় নাইমুল ইসলাম। তাহলে মনে করো আমরা যদি টিআইবি, সিপিডি, সেভ দ্য চিলড্রেন, ইউনেস্কো, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট ব্রাউজ করি, ভিজিট করি, সেখানে দেখবা যে অনেক ধরনের ডেটা পাওয়া যাবে, ঠিক না? ব্যাংকগুলো ভিজিট করলে ফিনান্সিয়াল ডেটা পাওয়া যাবে, সিপিডি তে ভিজিট করলে এরা বাজেট রিলেটেড ডেটা পাওয়া যাবে। এরপরে হচ্ছে যে তোমার টিআইবি তে এখানে সাধারণত ইলেকশন বা হচ্ছে যে ইয়ে নিয়ে দুর্নীতি, করাপশন নিয়ে অনেক বেশি পরিমাণে এরা কাজ করে, সেখানে ওই রিলেটেড ডেটা পাওয়া যাবে, ঠিক না? ঠিক কি না? তাহলে এই অর্গানাইজেশন গুলো থেকে যে ডেটাগুলো আমরা নিয়ে দিতে চাই, যদি নিয়ে কাজ করতে চাই, সেটা হচ্ছে আমার জন্য সবসময় সেকেন্ডারি ডেটা। আর ওই অর্গানাইজেশন যেহেতু নিজেরাই ডিরেক্টলি ইন্টারভিউর মাধ্যমে ডেটা কালেক্ট করছে, এটা তাদের জন্য সবসময় প্রাইমারি। ওকে, তাহলে আমাদের মেথড অফ ডেটা কালেকশন, তাহলে আমরা প্রাইমারি ডেটা কালেকশন, সেকেন্ডারি ডেটা কালেকশন মেথড পড়াবো। তার আগে আমরা প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটাটা বললাম, ঠিক আছে? প্রাইমারি ডেটা আর কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? হ্যালো, প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটা কারো কনফিউশন আছে কিনা? একটা কমন কোশ্চেন তোমার জন্য সবার জন্য থাকবে তোমার নেক্সট সেমিস্টারে মানে হচ্ছে ইন্টার্নশিপ, যখন প্রেজেন্টেশন দিবা, ভাইবা দিবা, তখন একটা কমন কোশ্চেন সবার কাছেই থাকবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডেটা। অথবা হচ্ছে যে জিজ্ঞেস করবে যে তুমি যে ডেটাটা কালেক্ট করছো, এটা প্রাইমারি ডেটা ছিল না সেকেন্ডারি ডেটা ছিল? তুমি যে রিপোর্টটা তৈরি করছো, সেটা সেকেন্ডারি ডেটা ইউজ করে করছো না প্রাইমারি ডেটা ইউজ করে করছো? ঠিক আছে? সেকেন্ডারি ডেটা ইউজ করলে কোন ধরনের সেকেন্ডারি ডেটা? এখানে সেকেন্ডারি ডেটার অনেকগুলো টাইপস আছে, ঠিক আছে? হ্যালো, ক্রস সেকশন ডেটা ইউজ করছো না টাইম সিরিজ ডেটা ইউজ করছো? এরকম অনেক ধরনের কোশ্চেন করবে। মেথডস অফ কালেক্টিং প্রাইমারি ডেটা, অনেকগুলো মেথড আছে প্রাইমারি ডেটা কালেকশনের। এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা মেথড বললাম। এই যে দেখো, মেথড অফ কালেক্টিং প্রাইমারি ডেটা, দেখছো কতগুলো মেথড? অবজারভেশন মেথড, ইন্টারভিউ মেথড, কোশ্চেনারি মেথড, শিডিউল মেথড, এক্সপেরিমেন্টেশন মেথড, সিমুলেশন মেথড, টেলিফোন প্যানেল মেথড, মেইল সার্ভে, প্রজেক্টিভ টেকনিক, সোসিওমেট্রি, ফোকাস গ্রুপ ডিসকাশন, কন্টেন্ট অ্যানালাইসিস। কয়টা বললাম? 13টা। আর এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা মেথডের কথা আমরা আলোচনা করব এখানে। অবজারভেশন মেথড, শিডিউল মেথড, মেইল কোশ্চেনারি মেথড, এখনকার যুগে টেলিফোন ইন্টারভিউ মেথড হয়। তুমি তো রাখো, ঠিক আছে? তোমরা, আমি মনে হচ্ছে যে একটা মরুভূমিতে কথা বলতেছি, তোমরা সবাই মামস তাকিব মামস ওয়ার্ড ওভাবে বসে আছো।
আর এমনিতে যদি আমি এখন জাস্ট একটু ইয়ে শুরু করে দেই, অন্য পড়াশোনার বাইরে কোনো একটা আলোচনা করা শুরু করি, ঠিক আছে, কারো আর মাইক অফ থাকবে না, সবাই হচ্ছে যে বলতে থাকবা, যে একজনের পর একজন বলে সেটা আর শুনবা না। অবজারভেশন মেথড, সাইন্টিফিক অনেক মেথডে, সাইন্টিফিক অনেক রিসার্চে অবজারভেশন মেথডটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, অ্যানিমাল প্ল্যানেট, দেখছো চ্যানেল গুলা? ন্যাশনাল চ্যানেল, অ্যানিমাল প্ল্যানেট, এগুলো যে ডিসকভারি, এই চ্যানেল গুলাতে যে ইয়েগুলা দেখানো হয়, যে ডকুমেন্টারি গুলো, এগুলোতে প্রত্যেকটা এক একটা ডকুমেন্টারি রিসার্চের ফল দেখাচ্ছে। এই ডকুমেন্টারি গুলোতে যে দেখানো হয়, সেখানে কি কাউকে কোশ্চেন করার সুযোগ থাকে? প্রাণীদেরকে দেখায়, ওদেরকে কোনো কোশ্চেন করে? কি করে? শুধু রেকর্ড করে নিয়ে আসে, অবজার্ভ করে নিয়ে আসে, পর্যবেক্ষণ করে নিয়ে আসে ক্যামেরা দিয়ে, ঠিক না? মনে করো একটা বাঘ কখন ঘুমাইতে যায়, কখন সে খাবার খায়, কখন খাবার কিভাবে শিকার করে, এই সব কিছু কি করে মাসের পর মাস, বছরের পর বছর ধরে কাজ করে, তারপরে একটা ডকুমেন্টারি তৈরি করে 1 ঘন্টা বা আধা ঘন্টা। সেখানে কারো কোনো ইন্টারভিউ নাই, আছে? কারো কোনো ইন্টারভিউ নেই, শুধুমাত্র ক্যামেরা দিয়ে যেটুকু অবজার্ভ করছে, সেই অবজারভেশনের রেজাল্টটাই তোমাদেরকে কি করতেছে, ডিসপ্লে করে দেখাচ্ছে, ঠিক কি না? হ্যালো। জি স্যার। জি স্যার। ইনভেস্টিগেটর কালেক্ট দ্য রিকোয়ার্ড ইনফরমেশন পার্সোনালি থ্রু অবজারভেশন, ঠিক না? অবজারভেশনের মাধ্যমে, জি স্যার। ঠিক আছে। এখানে জাস্ট একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দিয়েছে, যে এখানে যে আমরা যদি বস্তিবাসী, যারা বস্তিতে বসবাস করে, এদের লিভিং স্ট্যান্ডার্ডটা কেমন, এটা যদি যাচাই করতে চাই, স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে। ওসামা, আজকে কি আর কোনো ক্লাস আছে এটা বাদে? হ্যাঁ, 2টা থেকে ওই কর্পোরেট ফিনান্স আশিক স্যারের। স্যার কি চুল লাগেছে? আবার আসবো? আশা করি উনি ফিরে আসবেন আমাদের মাঝে আবারও।
হ্যালো, জি স্যার। কারেন্ট চলে গেছিল আবার। আমরা যেটা বলতেছিলাম যে একটা স্লাম বা বস্তির মানুষের জীবনযাত্রা কেমন, কস্ট অফ লিভিং স্ট্যান্ডার্ড কেমন, সেটা যদি আমি পারফেক্টলি জানতে চাই তাহলে অবশ্যই সেখানে গিয়ে 1-2 দিন সেখানে থেকে তাহলে যদি আমি অবজার্ভ করি তাহলে সেটা রিয়েল পিকচারটা উঠে আসবে। আর যদি তুমি দূর থেকে নাকে রুমাল দিয়ে চাপ দিয়ে গিয়ে 3-4 জন 5-7 জনকে শুধু ইন্টারভিউ করে নিয়ে আসো, তাহলে ওরা অনেকে হয়তো দেখা যাচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডটা এত খারাপ, আমরা ওই রিয়েল স্ট্যান্ডার্ডটা বলবো না, একটু বাড়াই বলবো, বা কেউ আছে যে হয়তো আমাকে সাহায্য সহযোগিতা বাড়াই দিবে, এই কারণে আমি একটু যা অবস্থা আছে তার চাইতেও খারাপ করে বলবো, এরকম অনেক সময় হয়। ঠিক আছে, এই কারণে এই ক্ষেত্রে অবজারভেশন মেথডটা হচ্ছে পারফেক্ট হয় যে রিয়েল তথ্যটা অনেক সময় বের করে নিয়ে আসা হয়। তোমার দেখবে যে যারা হচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস গুলোর সাথে জড়িত, ঠিক আছে, ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যারা জড়িত, এক্সট্রিমিস্ট, ঠিক আছে, চরমপন্থী, এদের যদি ফোন নাম্বার পায়, এদের ফোন নাম্বার গুলোকে ট্র্যাক করে এরপরে এরা কোথায় কোথায় যায়, কখন কার সাথে কি কথা বলে, এভাবে সিআইডি বা গোয়েন্দারা যেভাবে কাজ করে, কাউকে কোনো কিছু কি বলে, সিআইডি বা তোমার হচ্ছে যে যারা করে গোয়েন্দারা যে কাজ করে, ওরা কি যাকে অনুসরণ করে তাকে কি কখনো কিছু বুঝতে দেয় যে আমি তোমাকে অনুসরণ করতেছি? বলে কি না? না স্যার। অনুসরণ করে কিন্তু বলে না। অনুসরণ করবে কিন্তু বলবে না, তাহলে সে রিয়েল পিকচারটা জানতে পারবে। আর যদি বলেই তাহলে সে তার অ্যাক্টিভিটিসটা চেঞ্জ করে দিবে। সে কি করবে? সে হচ্ছে যে খুব ভদ্র আচরণ করবে, ভালো ব্যবহার করবে, এখানে আর সে কাউকে কিছু বুঝতে দিবে না যে আমি এই ধরনের লোক। ইভেন ফ্যামিলির লোকজন, ওয়াইফও জানে না যে হাজবেন্ড যে সন্ত্রাসী, সে হচ্ছে যে আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করে, ঠিক না? এরকম আছে অনেকেই যে ঘর থেকে বাইরে যায়, অফিসে যাচ্ছে, অফিসে গিয়ে সে আরেক অফিসে গিয়ে সে অন্য কাজ করতেছে, আসলে সে অফিস বলতে সে ওয়ার্ল্ড কন্ট্রোল করে। বাড়িতে আসলে সে একেবারে খুব ভদ্র মানুষ, নামাজ কালামও পড়ে, এরকম। তাহলে বলছে এই অবজারভেশন মেথডের একটা হচ্ছে যে যেহেতু যারা হচ্ছে যে ডাটাটা কালেক্ট করবে সেই হচ্ছে solely রেসপন্সিবল, তাহলে এখানে বলছে as the investigator is solely responsible for collection of data by this method, his training, skill, knowledge, attitude play an important role on the quality of the primary data. যে ব্যক্তি ডাটাটা কালেক্ট করবে তার স্কিল, তার নলেজ, কতটা ভালো ট্রেনিং নিছে, এটার উপর ভিত্তি করে ডেটার কোয়ালিটিটা তত ভালো হবে। ওকে, জি স্যার। এই মেথডের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো আগে বলি। রেজাল্ট অফ দ্য অবজারভেশন ডিপেন্ডস অন দ্য স্কিল অফ দ্য অবজারভার। যে অবজার্ভ করবে বা ডেটা কালেক্ট করবে তার উপরে ডিপেন্ড করবে আমার ডেটার কোয়ালিটিটা কেমন আসবে, রেজাল্টটা কেমন আসবে। অপশন এন্ড অ্যাটিটিউডস ক্যান নট বি অবটেইনড বাই দ্য অবজারভেশন। মানে হচ্ছে যে অবজারভেশনের মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ওদের অ্যাটিটিউড গুলোকে অনেক সময় কি করা যায় না, পারফেক্টলি মেজার করা যায় না। এরপরে বলছে 3 নাম্বার বলছে ইট শুড বি এক্সপেন্সিভ। অন্যান্য মেথডের তুলনায় এই মেথডটা হচ্ছে এক্সপেন্সিভ, কারণ ওখানে ডুয়েলিং তার অবস্থান করতে হয়, তার সাধারণ মানুষের মতো না, ডিসগাইজ পারসন হিসেবে ওখানে তাকে অবস্থান করা লাগে, সেক্ষেত্রে তার খরচ বেশি হয়। The researcher's findings are limited to those observed. বলছে রিসার্চারের ফাইন্ডিংসটা শুধু লিমিটেড, যে অতটুকু লিমিটেশনের ভিতরে থাকে যে সে যতটুকু অবজার্ভ করতে পারে, সে যতটুকু খালি চোখে বা যতটুকু সে দেখতে পায়, এর বাইরে তার কোনো কি থাকে না, নলেজ থাকে না। আর অ্যাডভান্টেজ বলছে যে
অ্যাডভান্টেজ বলছে নিচ থেকেই বলা শুরু করে, বলছে মোস্ট রিলায়েবল মেথড অফ কালেকশন, ডেটা কালেকশন। যেহেতু মানুষ কি করে, মানুষ হচ্ছে যে যেটা নিজ চোখে দেখে সেটাকে কি করে, বেশি বিশ্বাস করে। আমি নিজে কালেকশন করে নিয়ে আসছি, এখানে কারো কোনো থার্ড পার্টি কোনো কি নাই, ইনভলভ ছিল না, আমি নিজে গিয়ে কালেক্ট করে নিয়ে আসছি, নিজে দেখে আসছি, ঠিক আছে, রেকর্ডিং করে নিয়ে আসছি। কাউকে মনে করো কোনো কিছু জিজ্ঞেস করছো, সে বলতো না না এই কাজটা তো আমি করি। এরপরে কিছুক্ষণ পরে যদি 10 মিনিট আগে যে ভিডিওটা করে নিয়ে আসছো, সেই ভিডিওটা যদি তার মুখের সামনে, তার চোখের সামনে ধরো, তখন তার অ্যাটিটিউডটা, তার চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমার এটা ভিডিও করছে, আমি ইয়ে করিনি, ঠিক না? হয় কিনা এরকম? এরপরে বলছে যে নো বেটার ওয়ে টু গেদার ইনফরমেশন দেন থ্রু অবজারভেশন। বলছে যে অবজারভেশন মেথডটা যতটা বেটার, অন্য মেথডটা তার চাইতে কম রিলায়েবল, সেটা আমরা রিলাই করতে পারি। হচ্ছে নো বেটার ওয়ে টু গেদার ইনফরমেশন দেন থ্রু অবজারভেশন। এরপরে বলছে যে অ্যাকচুয়াল আর হ্যাবিট অফ পারসনস আর অবজার্ভ। অ্যাকচুয়ালি একজন মানুষের ইয়া কেমন, সেই জিনিসগুলো হ্যাবিট কেমন, হ্যাবিট গুলাকে কি করতে পারি আমরা, অ্যাকচুয়াল তার যে বিহেভিয়ার আছে সেটাকে আমরা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারি, অবজার্ভ করে বের করে নিয়ে আসতে পারি। লাস্ট সেকেন্ড ওয়ান হচ্ছে obtain information from those who are unable to effectively communicate in written or oral form। যেটা আমরা একেবারে প্রথমেই বলছি যে আমরা পশু পাখিকে অবজার্ভ করি, কিন্তু সেখানে তারা কখনো কি করতে পারে না, রিটেন ওয়েতে বা ওরাল ওয়েতে কখনো কি করতে পারে না, কমিউনিকেট করতে পারে না। পারে? পশু পাখি, মাছ, জন্তু, জানোয়ার, ঠিক না? এগুলো কখনো রিটেন ওয়ে বা ওরাল ওয়েতে কখনো কমিউনিকেট করতে পারে না। সো তাদের জন্য অবজারভেশন মেথডটাই হচ্ছে যে রিলায়েবল মেথড। আমি এই চ্যাপ্টারটা আর পড়াবো না, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট। নেক্সট ক্লাস যেদিন হবে সেই দিন হচ্ছে যে তোমরা শুধু কোশ্চেন করবা, যে কোন অংশটুকু শুধু পারো না সেটা শুধু ডিসকাস করব। বুঝছো কিনা কথা? হ্যালো, জি স্যার। এই আমি শুধু শুধু বক বক করতেছি, তোমরা হচ্ছে যে হয়তো আমার ক্লাসে জয়েন করছো, মোবাইলে অন্য কিছু দেখতেছো বা শুনতেছো, কারণ আমি কথা বলার পরে তোমরা কেউ রেসপন্স করো। তো তোমাদের কাজ হচ্ছে যে এই চ্যাপ্টারটা আমি আজকে দিয়ে দিচ্ছি ক্লাসরুমে, সেখান থেকে পড়ে শুধুমাত্র নেক্সট ক্লাসটা নিব হচ্ছে আধা ঘন্টার ভিতরে যার যার যেখানে প্রবলেম আছে সেটা শুধু ডিসকাশন করবে। কারণ 2 ঘন্টার ক্লাস লাগবে না, 1.5 ঘন্টার ক্লাস আমার লাগবে না। এই সবার তো সব জায়গায় ইয়ে থাকবে না, এক একজনের এক এক জায়গায় থাকবে, অল্প কিছু সমস্যা থাকবে। পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল, ঠিক আছে? শুধু পড়তে হবে, নিজে যদি না পড়ো তাহলে বোঝা যাবে না, নিজে পড়ো দেন বুঝতে পারবে। বুঝতে পারছো কথা? নিজে মনোযোগ দিয়ে পড়ো দেন বুঝতে পারবা। ক্লিয়ার? হ্যালো, এটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের কাজ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। থিওরিটিক্যাল জিনিস আমার এই বক বক করার কোনো দরকার নাই, তোমরা হচ্ছে যে পড়বা, আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে হচ্ছে সেটা ডিসকাশন করব। এইটা তো এখনো আপলোড করা হয় নাই তাই না স্যার? হ্যাঁ, স্যার এই পিডিএফটা তো আপলোড করা হয় নাই তাই না স্যার? না আপলোড করা হয়নি, হবে, আজকেই হবে। ছেলেরা কে কে আছো? স্যার গোলাম আজাদ। গোলাম আজাদ কি এখন আসছো না প্রথম থেকে? না স্যার, আমার নেট আসা যাওয়া করতেছিল বারবার, ওই কারণে বারবার বের হয়ে গিয়ে আবার ইয়ে করছি স্যার। আব্দুর রহমান, আবু শওকত কি আছে?
স্যার নিশান কে আমি আজকে ক্লাসে দেখি নাই, ও বাদে সবাই ছিল। তন্ময় তো লিভ, ওই আপনাকে বলে, আনাস হচ্ছে ছিল, বাকি ওর মোবাইলের চার্জ মনে হয় শেষ হয়ে গিয়েছে, বাকি সবাই ছিল। তারেক, জি স্যার আছি স্যার। নাইমুল ইসলাম, স্যার ওই যে আপনাকে বলেই গেল তন্ময়। আচ্ছা, শাহ মোহাম্মদ হামিম আছে সিনিয়র এই ছেলেটা? না, হামিম ভাই আজকে ছিল না। শাহ মোহাম্মদ হামিম, আচ্ছা। আর মেয়েদের আরিফা আক্তার, রিয়া, স্যার আমি আছি তো স্যার। আফসানা আক্তার, আফসানা, আচ্ছা, স্যার ও ক্লাসে আছে। কথা তো বলে না। দেখি আফসানা আক্তার, রিয়া, সরি আফরিন আক্তার, রিয়া, আফসানা আক্তার, রিয়া মনে হয় না। আফরিন আক্তার আছে তো। রিয়া বলতে স্যার হবে। ইয়েস স্যার, আফসানা আক্তার। আকলিমা, Present, sir. আনিকা ইবনাত, আনিকা দেখা যাচ্ছে, কথা বলে না। কান্তা ইসলাম আশামণি, কান্তা ইসলাম আশামণি নাই মনে হয়। কাজী ইসরাত জাহান দেখা যায়। ইয়েস স্যার। কেয়া আক্তার, ইয়েস স্যার। আদিজা আক্তার পুষ্প, প্রেজেন্ট স্যার। আচ্ছা। মাহফুজা আলম, ইয়েস স্যার। মাসুমা আক্তার, প্রেজেন্ট স্যার। মৌতুসি রহমান জুই, ইয়েস স্যার। নাদিয়া খানম, নাদিয়া খানম ছিল, এখন নাই। নাদিয়া, আচ্ছা। নাসিহা রাকসান্দা নদী আছে? নাসিহা, নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। তাজমিন আক্তার দোলা, ইয়েস স্যার। শারমিন, শারমিন আছে? কথা তো বলে না। 404114 স্যার ও আছে। শায়লা আক্তার, শায়লা, শ্রাবণী রানী দাস, প্রেজেন্ট স্যার। উম্মে সুমাইয়া, প্রেজেন্ট স্যার। জেরিনা শহীদ, জেরিনা শহীদ নাই, জেরিনা শহীদ নাই। আর কেউ বাকি আছো? দিয়ে দিলাম পোস্ট। স্যার আমারটা দিছেন স্যার। স্যার একটা স্টুডেন্টশিপ কত বছর থাকে স্যার? আরে স্টুডেন্টশিপ কত বছর থাকে? মানে আমি মানে যে 43 ব্যাচের মনে হইলো আপুটা, মানে ওনার তো অনেক আগে বের হয়ে যাওয়ার কথা মনে হয়। 7 বছর থাকে। 7 বছর? ও আচ্ছা। ঠিক আছে, যে কাজ দিয়েছি সেই কাজ বললাম তো, ওই টপিকটা হচ্ছে যে তোমরা পড়ে নিবা। স্যার আমারটা দিছেন স্যার। তোমাদেরটা তো গন কেস, অনেক আগের কথা। ছেলেদেরটা তো অনেক আগেই শেষ, মেয়েদের শুরু করার আগে তো জি ছেলেদের। স্যার, তখন দিছিলেন কিনা স্যার ওটা জিজ্ঞেস করতেছিলাম। স্যার